এবার আজকের দিনের তাৎপর্য সম্পর্কে বক্তব্য রাখছেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি 2018 সালের শিক্ষারত্ন প্রাপক শিক্ষিকা শ্রীমতী দুর্গারানী দে মহাশয়। দুর্গারানী দে মহাশয়া, এই দুর্গারানী দে মহাশয়াকে আমি ওনার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাই। নমস্কার। প্রথমে আমি আমার ইষ্টদেব শ্রীরামকৃষ্ণকে জানাই আমার অন্তরে ভক্তিপূর্ণ প্রণাম। সেই সঙ্গে মা শারদা, স্বামী বিবেকানন্দ, তাকে জানাই আমার অন্তরে ভক্তিপূর্ণ প্রণাম। তারপর আমার পিতা মাতা, যারা আমাকে পৃথিবীর আলো দেখিয়েছেন, আমাকে মানুষ করেছেন, সেই পিতা মাতাকে আমার অন্তরে সশ্রদ্ধ প্রণাম। তারপর আমার শিক্ষক শিক্ষিকা, যারা আমাকে পৃথিবী সুনাগরিক করে গড়ে উঠতে সাহায্য করেছেন, প্রতিটা মুহূর্তে আমাকে আলো দেখিয়েছেন বিভিন্ন ভাবে, তাদের চেতনা দিয়ে, তাদের শিক্ষা দিয়ে, মূল্যবান মন্তব্য দিয়ে, সেই আমাদের শিক্ষক মশাইকে আমার অন্তরে সশ্রদ্ধ প্রণাম জানাই। তারপর যারা সমাজের বিভিন্ন প্রান্ত থেকে আজকে অনুষ্ঠানে উপস্থিত আছেন, তারা এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং অন্যান্য সকল স্তরের শিক্ষা ব্যবস্থাকে কেন্দ্র করে যারা উপস্থিত আছেন, সকলকে আমার আন্তরিক নমস্কার এবং অভিনন্দন জানাই। তারপর আমার স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, যারা অন্তরের আতিশয্যে, অন্তরের আনন্দ নিয়ে এখানে অপেক্ষা করে আছো, বিভিন্ন অনুষ্ঠান পরিচালনা করছো, দেখছো, উৎসাহ দিচ্ছ, তাদের সবাইকে আমার অন্তরের আশীর্বাদ এবং প্রাণভরা ভালোবাসা। আমার বিদ্যালয় নারায়ণকানী প্রাথমিক বিদ্যালয়ের তরফ থেকে সকলকে জানাই আন্তরিক শ্রদ্ধা এবং অভিনন্দন। আজ একটা বিশেষ দিনকে কেন্দ্র করে আমি এই বিদ্যালয়ে উপনীত হয়েছি। প্রধান শিক্ষক মহাশয়ের আহ্বানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 200 সাপ্তাহিক জন্ম জয়ন্তী পালন শুরু হয়েছে গত 20 সেপ্টেম্বর থেকে আজ 26 সেপ্টেম্বর পর্যন্ত। এরপর সারা বছর ধরে সমাজের বিভিন্ন স্তরে, বিভিন্ন প্রান্তরে রূপায়িত হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠান। কিন্তু কে এই বিদ্যাসাগর, তাকে নিয়ে এত অনুষ্ঠান কেন? আমাদের তো আগে তাকে জানতে হবে, অন্তর দিয়ে উপলব্ধি করতে হবে, তবেই না সার্থকতায় 1 সপ্তাহ ব্যাপী সরকারি স্তরে বিদ্যাসাগরের 200তম জন্ম সপ্তাহ পালন। প্রাতঃস্মরণীয় বিদ্যাসাগর আমাদের সকলের মনের মাঝে ছড়িয়ে আছে, অন্তরে উপলব্ধিতে, চেতনায়, আমাদের সংস্কৃতিতে আছে বিদ্যাসাগর। আমাদের জীবনের প্রথম পাঠ শুরু হয়েছে, মা বলা ধ্বনি শুরু হয়েছে বিদ্যাসাগরের বাণী দিয়ে। আমরা অ আ শিখেছি সেই বিদ্যাসাগরের বাণী দিয়ে। কে তিনি? এই পরম পুরুষ, আমাদের সকলের আদর্শ, আমাদের চেতনায় যে ব্যক্তিত্ব, সেই পরম পুরুষ বিদ্যাসাগর। তিনি আছেন আমাদের চেতনায়, মননে, শিক্ষায়, দীক্ষায়, প্রতিটি প্রান্তরে যে মহাপুরুষ। প্রথমেই আমাদের মনের মধ্যে উচ্চারিত হয় যে মানুষ বিভিন্ন ভাবে তার কর্মের মধ্যে, চেতনার মধ্যে, তার শিক্ষার মধ্যে ছড়িয়ে আছেন। শুধু তিনি বিদ্যাসাগর নন, তিনি দয়ার সাগর, করুণার সাগর, সমাজ সংস্কারক বিদ্যাসাগর, অধ্যাপক বিদ্যাসাগর, অধ্যক্ষ বিদ্যাসাগর, পরিদর্শক বিদ্যাসাগর, নারী শিক্ষার রূপায়ণে বিদ্যাসাগর। তিনি যদি না জন্মগ্রহণ করতেন, এই কাজগুলো বোধহয় এখন রূপায়িত হতো না। কেমন সময়ে তিনি এসেছেন আমাদের এই পৃথিবীতে? 1820 খ্রিস্টাব্দে, যখন আমাদের সমাজের একটা অন্ধকারাচ্ছন্ন যুগ, অশিক্ষা, কুসংস্কার, নারী নির্যাতন, বিভিন্ন ভাবে সমাজের একটা অসহনীয় অবস্থা, সেই সঙ্গে আছে আমাদের পরাধীনতা। ইংরেজ সরকার এসে আমাদের দেশের উপরে রাজত্ব করে বেড়াচ্ছে, আমাদের উপর বিভিন্ন ভাবে অত্যাচারিত হচ্ছে আমাদের দেশের মানুষ। এমনকি আমাদের দেশের নারীরা, তাদেরকে স্বামীর চিতায় পুড়িয়ে ফেলা হচ্ছে, সতীদাহ প্রথা। কেমন ছিল আগেকার দিনের সমাজ? আমরা বিভিন্ন বই পড়ে জেনেছি, শরৎচন্দ্রের বই পড়ে জেনেছি সেই সময়ের সমাজ। আরো একটু পিছিয়ে যেতে হবে, অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগ এলেন রামমোহন আমাদের এই পৃথিবীতে। একজন বৃদ্ধ লোক, হয়তো তিনি শ্মশান যাত্রী, তার সঙ্গে বিয়ে হয়ে গেল 100টা বালিকা, হয়তো তারা সদ্যজাত শিশু।
তারপর সেই বৃদ্ধ মারা গেলেন। হয় তিনি শ্মশান যাত্রী বৃদ্ধ বা 80 বছরের বৃদ্ধ, তার সঙ্গে 100টি মেয়ে, কচি কচি মেয়ের বিয়ে হয়ে গেল। তারপর সেই যখন বৃদ্ধ মারা গেলেন, 100টা মেয়ে একসঙ্গে বিধবা হয়ে গেল। সমাজ ছেয়ে গেল বিবাহতে, বিধবাতে। অসহনীয় অবস্থা, চারদিকে সাদা থান পোড়া, হাজার হাজার বৃদ্ধা, হাজার হাজার বিধবা। তাদের জীবনটা সারা হয়ে গেল। নেই তাদের কোনো আনন্দ করার অধিকার, নেই তাদের ভালো ভালো খাবার দাবারের অধিকার, মাছ মাংস খাবার অধিকার। তাদেরকে একাদশী পালন করতে হবে, ব্রত উপবাস করতে হবে। সমাজের শুভ অনুষ্ঠানগুলোতে তাদেরকে এক ঘরে আড়ালে তাদেরকে চোখে জল ফেলতে হবে, এমন অবস্থা। সেই সঙ্গে সেই সময়ে চলত সতীদাহ প্রথা। তাদের যে পুরুষ মারা যেত, তার স্ত্রীগণকে স্বামী চিতার সঙ্গে পুড়িয়ে ফেলা হতো, যাতে তাদের কান্না কেউ শুনতে না পায়। ঢাক ঢোল কাঁসর বাজিয়ে তাদের সেই কান্নাকে স্তব্ধ করে দেওয়া হতো। নারী সমাজ এইরকমই ছিল। তাদের শিক্ষা কিছু ছিল না, তাদের কোনো অধিকার ছিল না। বাড়িতে তারা যেমন পারত রান্না বান্না করত, সন্তান প্রতিপালন করত। তারপর তাদের বিয়ে দেওয়া হতো, বাবারা বিয়ে দিতেন, স্বামী মারা যেত। এইভাবে বাবার ঘরে ভাইয়েদের আশ্রয়ে খুব নির্যাতনের মধ্যে তাদের দিন কাটতেন। বাবাদেরও তো বাবারা চিরজীবী হয় না, তাদেরও মেয়েদের জন্য কিছু করার ক্ষমতাও ছিল না। সেই রকম সময়ে এক জমিদার ভাবলেন তার মেয়েকে যদি বিয়ে দিয়ে যায়, কিন্তু প্রবল বাধা। এগিয়ে এলেন রামমোহন। তিনি অন্য আমাদের দেশের মানুষ, কিছু ভালো মানুষ এবং ইংরেজ সরকার তাদের সাহায্য নিয়ে প্রবল প্রতিরোধের মধ্যে চালু করলেন তিনি সতীদাহ আইন। এই আইন কিন্তু সহজে হয়নি, প্রবল প্রতিরোধ পেয়েছেন, এমনকি জীবনের হুমকিও পেয়েছেন। কিন্তু কোন কিছুতে গঙ্গার পাত্র নন রাজা রামমোহন রায়। তিনি আইন সিদ্ধ করলেন ইংরেজদের সাহায্য নিয়ে। সতীদাহ প্রথা বিলোপ, আমাদের কচি কচি বালিকা শিশুগুলোর মৃত্যু বন্ধ হলো আস্তে আস্তে। কিন্তু এগুলোকে রূপায়িত হতে সময় লেগেছে অনেকটা, কেননা আমাদের যে ভারতবর্ষের ইতিহাস, প্রাচীন যে ইতিহাস, বৈদিক যুগের ইতিহাস, আমাদের যে রাজন্য প্রথার ইতিহাস, তাতেও আছে আমাদের যে সতীদের আত্মহুতি দেয়া, একসঙ্গে সহস্র নারী, সহস্র রানী, হাজার হাজার রানী তারা আত্মাহুতি দিচ্ছে। ইতিহাসের পাতায় যারা আমরা প্রমাণ এখনো পড়ি। এইরকম অবস্থার মধ্যে কাটিয়ে এলেন বিদ্যাসাগর। সমাজটা চারদিকে বিধবাতে পূর্ণ। বিদ্যাসাগর তার চোখের সামনেই দেখেছেন তার একজন অধ্যাপক বিয়ে করলেন 90 বছর বয়সে। তিনি অধ্যাপককে অনেক বারণ করলেন, কিন্তু তিনি শুনলেন না, তাকে দেখবে কে? তিনি বললেন, বিদ্যাসাগর বললেন, কেন, আমরা তো আছি, আমরা আসবো। তখন তার অধ্যাপক বললেন, তোমরা কত আসবে, আমাকে সব সময়ের জন্য দেখবে কে? তিনি 90 বছরের বৃদ্ধ বিয়ে করলেন এক বালিকাকে। বিদ্যাসাগর চোখের জল ফেললেন। কিছুদিন পরে সত্যি সেই অধ্যাপক মারা গেলেন। সেই অধ্যাপক স্ত্রী তার কথাকে মনে করে বিদ্যাসাগর এগিয়ে এলেন বিধবা বিবাহ আন্দোলনে। তাকেও একই রকম ভাবে হুমকি দেওয়া হলো, প্রবল প্রতিরোধ করা হলো, যাতে স্তব্ধ করে দেওয়া হয় তার বিধবা বিবাহ আইন চালু করার যে তোমার প্রচেষ্টা। বিদ্যাসাগর নম্বর পাত্র নন, তিনি আমাদের বৈদিক যুগ থেকে, পুরাণের যুগ থেকে অজস্র উদাহরণ এনে তিনি পুস্তিকা লিখলেন বিধবা বিবাহ আইন চালু করার জন্য। একবার নয়, দুবার। তারপর তিনি সমস্ত লোকের সই করিয়ে জমা দিলেন সরকারের দপ্তরে। ইংরেজের সহায়তায় আস্তে আস্তে রূপায়িত হলো বিধবা বিবাহ আইন। বিধবাদের বিয়ে বন্ধ হলো। কিন্তু আইন রূপায়িত হলেই তো একদিনে বন্ধ হয় না। চারদিকে বিদ্যাসাগরকে নিজেকেও ঘুরতে হয়েছে বিধবা বিবাহ দেওয়ার জন্য। তিনি নিজে প্রায় 60টি বিধবা বিবাহ দাঁড়িয়ে থেকে দিয়েছেন। তার নিজের ছেলের দিয়েছেন তিনি বিধবা বিবাহ। এইভাবে আগিয়ে এসছেন। বিধবাদের শুধু বিয়ে দিলেই হলো না, সমাজটা তখন বাল্য বিবাহতে পূর্ণ ছিল। ছোটবেলাতেই তখন শিক্ষার পাঠ চুকিয়ে মেয়েদেরও বিয়ে দেওয়া হতো, এমনকি ছোট ছেলেদেরও বিয়ে দেওয়া হতো। স্বয়ং বিদ্যাসাগর সেই বাল্য বিবাহের শিকার। তারও বিয়ে হয়েছে 14 বছর বয়সে দিনমণি দেবীর সঙ্গে। বিদ্যাসাগর লড়াই করেছেন সেই বাল্য বিবাহ স্তব্ধ করার জন্য। তারপর তিনি এলেন একই সঙ্গে স্কুল পরিদর্শকের ভূমিকায় এসে মেয়েদের জন্য স্কুল খোলা, শিক্ষার প্রসারে আগিয়ে এসেছেন বিদ্যাসাগর।
প্রথমে তিনি চাকরি নিয়েছেন অধ্যাপকে, তারপর অধ্যক্ষে কার্যকারী নিয়ে তিনি দায়িত্ব নিয়েছেন শিক্ষার পরিদর্শকে। সেই সময় ইংরেজ আমলে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা বলতে কিছুই ছিল না। দেশীয় পাঠশালায় কিছু কিছু সংস্কৃত শিক্ষা দেওয়া হতো, অল্প অল্প বাংলা শিক্ষা দেওয়া হতো, কিন্তু ইংরেজ সরকার এসে তাদের নিজেদেরই প্রয়োজনে, তাদের যে অফিস আদালত খুলেছে তাদের কর্মী তৈরি করার প্রয়োজনে এদেশের শিক্ষা ব্যবস্থাটা খতিয়ে দেখেছে, সমীক্ষা করে দেখেছে যে আমাদের দেশীয় শিক্ষার হাল কি। সেই নিয়ে 1835 সালে মেকলে একটা রিপোর্ট দিয়েছে, যেটা মেকলে মিনিট নামে খ্যাত। তারপর রূপায়িত হয়েছে উডের ডেসপাত। সেখানে প্রাথমিক শিক্ষায় দেশীয় অবস্থার মধ্যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থাতে কিছু সরকারি সাহায্যের কথা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বিদ্যাসাগর আগিয়ে এলেন, তিনি জেলায় জেলায় 5টি করে প্রায় 40টি বিদ্যালয় তিনি মেয়েদের জন্য বিদ্যালয় খুললেন চারদিকে। কিন্তু শুধু বিদ্যালয় খুললেই তো হলো না, তার তো ব্যয় নির্বাহ করা দরকার। যে শিক্ষকদের নিয়োগ করছেন তাদেরও কিছু বেতন দেওয়া দরকার। সবসময় সরকারি সুবিধা অনুদানগুলো এসে পৌঁছয় না। বিদ্যাসাগরের প্রচন্ড ব্যক্তিত্বের জন্য তাকে অনেক কষ্টকর অবস্থার মধ্যে কাটাতে হয়েছে। তিনি আত্মসম্মান বজায় রাখতে গিয়ে শিক্ষার জন্য কখনো নিজের চাকরিও ছেড়ে দিয়েছেন, কিন্তু তার নিজের সংসার, তার যে বৃহত্তর সমাজের সংস্কার, সেগুলো তিনি চালাবেন কি করে? খুব কষ্টকর অবস্থার মধ্যে তাকে চালাতে হয়েছে এই এতগুলো বিদ্যালয়কে, 40টা মেয়েদের বিদ্যালয়কে। সবসময় যে সমান গতি দিয়ে এগিয়ে চলেছে বিদ্যালয়গুলো তা নয়, কিন্তু এক প্রতিটা বিদ্যালয়ে চালু, চারদিকে মেয়েদের বিদ্যালয়। আমাদের দেখে খুব ভালো লাগছে যে এখন আমাদের দেশে বিদ্যাসাগরের উত্তরসূরি আমাদের দেশে কর্ণধার চালু করেছে কন্যাশ্রী। আমার খুব ভালো লাগলো এসে যে এখানে মেয়েরা যারা নৃত্য করছেন, তারা আমার প্রধান শিক্ষক মশাই জানালেন যে এখানে একটি হোস্টেল আছে, মেয়েরা হোস্টেলে থাকে, নাচ শেখে। খুব ভালো লাগলো। এই সবই কিন্তু সেই বিদ্যাসাগরের উত্তরসূরি হিসাবে আমাদের দান। আমাদের সবকিছুতে বিদ্যাসাগর বর্তমান আছেন। সমাজ সংস্কারক বিদ্যাসাগর, নারী শিক্ষার প্রসারক বিদ্যাসাগর, চেতনার বিদ্যাসাগর, পরিদর্শক হিসেবে বিদ্যাসাগর, করুণা সাগর, দয়ার সাগর। তার কোন দিকটা আমরা জানবো? তার দয়ার কোনো তুলনা নেই, তার শিক্ষার কোনো তুলনা নেই। তিনি তার পাণ্ডিত্যের জন্য মাত্র 20 বছর বয়সে তাকে দেয়া হয়েছে বিদ্যাসাগর উপাধি। ছোটবেলায় অত্যন্ত কষ্টের সঙ্গে তিনি মানুষ হয়েছেন। গ্রামের পাঠশালার পাঠ শেষ করে তিনি বাবার সঙ্গে কলকাতায় আসছেন। আস্তে আস্তে পথে হাঁটতে হাঁটতেই তার মাইলস্টোন শেখা হয়ে গেল। বাবার সঙ্গে আস্তে আস্তে বাবা দেখিয়ে দিলেন, ইংরেজি সংখ্যামালা চেনা হয়ে গেল। তারপর তিনি ভর্তি হলেন কলেজে। সেখানে খুব কষ্ট করে তিনি লেখাপড়া করেছেন। সব ভাই বোনদের জন্য রান্না করে, রান্না বাটা, বাজার করা, উনুন ধরানো, বাসন মাজা, এই সব কাজও তিনি করতে হয়েছে। কাজ করে তিনি দিনের বেলা পড়তে সময় পেতেন না। বাসন মেজে মেজে তার হাতগুলো ক্ষয়ে যেত। তিনি রাত্রে গ্যাসের আলোয়, বাড়িতে তেল কেনার পয়সা থাকতো না, গ্যাসের আলোয় দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের পড়া তৈরি করতেন। এইরকমই বিদ্যাসাগর। তিনি শুধু সাহিত্য নয়, দর্শন, ন্যায়, অলংকার সবকিছুতে তিনি বিশাল পণ্ডিত হয়ে শিক্ষা দপ্তর থেকে তার অধ্যাপকদের কাছ থেকে, একটা কমিটির কাছ থেকে 20 বছর বয়সে তিনি উপাধিতে ভূষিত হয়েছেন বিদ্যাসাগর নামে। তারপর তিনি চাকরি নিয়েছেন, নিয়ে তার যে কাজগুলো রূপায়িত করেছেন শিক্ষার প্রসারে, স্কুল যেগুলো খুলেছি বললাম, কিন্তু তার যে আরো বড় পরিচয়, সবকিছুতেই তিনি অনন্য সাগর। তিনি রূপায়িত করেছেন বাংলা ভাষা জনক, তিনি বাংলা গদ্যের জনক। আগে বাংলা ভাষা ছিল খটোমটো, কিন্তু সেই ভাষাকে তিনি একটা সুললিত রূপ দিলেন, সুন্দর স্রোতস্বিনী নদীর মতো রূপ দিলেন। দিয়ে তিনি রচনা করলেন বর্ণ পরিচয়, যে স্কুলগুলো করলেন তার শিক্ষার জন্য। আগেও বর্ণ পরিচয় ছিল বাংলা ভাষায়, কিন্তু তার অক্ষর সংখ্যা এখনের মতো ছিল না। ছিল 16টা ব্যঞ্জন বর্ণ, 34টা স্বরবর্ণ, 34টা ব্যঞ্জন বর্ণ। তিনি সেগুলোকে নতুন রূপে সাজালেন, আনলেন অনুসার চন্দ্রবিন্দু রূপে নতুন বর্ণ। এগুলো আগেও ছিল, কিন্তু বর্ণ হিসেবে ছিল না। তাহলে বিদ্যাসাগর এক নিজের শ্রেণী দিয়ে তিনি চিন্তা ভাবনা করে বাংলা ভাষাটাকে নতুন করে সাজালেন, বাংলা বর্ণমালাকে। বাংলা বর্ণমালা, বর্ণ পরিচয়, কথামালা, বোধোদয়, বেতাল পঞ্চবিংশতি অনুবাদ করলেন হিন্দি থেকে, সংস্কৃত থেকে বিভিন্ন গ্রন্থ, শকুন্তলা। বাংলা ভাষাটাকে পল্লবিত করলেন বিবেকানন্দ।
তার হাত ধরে তার উত্তরসূরিরা বাংলা ভাষাকে সম্পদে পরিণত করেছেন রবীন্দ্রনাথ শরৎচন্দ্র। আজও সেই ভাষা আগিয়ে চলেছে, পরিবর্তিত হয়ে চলেছে, কিন্তু আমাদের বাংলা ভাষার জনক হিসেবে বিদ্যাসাগর তার সব কাজের মধ্যে প্রাতঃস্মরণীয় হয়ে আছেন এই এক বিদ্যাসাগর। মাতৃভক্তিতে অতুলনীয় বিদ্যাসাগর। আমরা জানি যে মায়ের কথা রাখার জন্য তিনি তার ভাইয়ের বিয়েতে মায়ের চিঠি পেয়ে নিজে চাকরিতে ছুটি না পেয়ে তিনি চলে আসছিলেন ভাইয়ের বিয়েতে মায়ের কথাতে যোগ দিতে। কিন্তু আসবেন তখন তার সমাজে এখনের মতো বাস ট্রেন ছিল না, আর বেরিয়ে আসতে হবে দামোদর নদী। তিনি ঝাঁপিয়ে পড়লেন দুরন্ত দামোদরের বুকে, ভিজে কাপড়ে এসে উপস্থিত হলেন মায়ের সামনে। আর একবার তিনি মাকে বললেন, মা তোমার জন্য কি কিনবো বলো, তুমি শীতে কষ্ট পাচ্ছ। মা বললেন, আমি সব লোককেই চাদর কিনে দাও। আবার একবার মা বললেন, তিনি যখন মায়ের জন্য অলংকার করতে চাইলেন, যে আমার স্বামীর জন্য তুমি স্কুল খুলে দাও। এইরকম ভাবে বিদ্যাসাগর মায়ের সব ইচ্ছাকে রূপায়িত করেছেন এবং সেই স্কুলগুলোর ব্যয়ভারও তিনি বহন করেছেন। এইরকমই একজন বিদ্যাসাগর। তার জন্মদিন আমরা পালন করছি এক সপ্তাহ ধরে। আমরা যেমন রবীন্দ্রনাথের জন্মদিন পালন করি, আমরা বলি গঙ্গা জলে গঙ্গা পূজা হচ্ছে। রবীন্দ্রনাথের গান, আবৃত্তি, প্রবন্ধ, বক্তৃতা সবকিছুতেই রবীন্দ্রনাথ, রবীন্দ্র নৃত্য, গীতিনাট্য কত কি দিয়ে। তেমনি আমরা আমাদের যে এক সপ্তাহ ধরে বিদ্যাসাগর পালন করছি, বিদ্যাসাগর সপ্তাহ, তোমরা নিশ্চয়ই এই সপ্তাহটা পালন করেছো বিদ্যাসাগর নিয়ে। বিদ্যাসাগরকে নিয়ে কবিতা লিখে, কবিতা পাঠ করে, বিদ্যাসাগরকে নিয়ে বক্তৃতা দিয়ে তবিত হবে প্রকৃত শ্রদ্ধা জানানো। অন্তরের মাঝে বিদ্যাসাগরকে আমরা উপলব্ধি করব। মনের মাঝে আমাদের মাইকেলের কবিতাগুলো ভেসে আছে, যে মাইকেলকে তিনি অর্থ সাহায্য করেছেন। তিনি মদ খেতেন জেনেও তিনি মেঘনাদ বধ বীরাঙ্গনা কাব্য কি কাব্য লিখেছেন। সেই মেঘনাদ বধকে মাইকেল মধুসূদন দত্তের কবিতাটা আমাদের মনে সবসময় ভেসে আসে। বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে, করুণার সিন্ধু তুমি যেই জানে মানে, দিন যে দিনের বন্ধু উজ্জ্বল জগতে, হিমাদ্রি রেম ক্লান্তি অম্লান কিরণী। এক সূর্য বিদ্যাসাগর, শত সহস্র বিদ্যাসাগর। তার জন্মদিনে আমরা সমাগত হয়েছি তোমাদের বিদ্যালয়ে, তোমাদের সঙ্গে আমি খুব আনন্দিত। সবাইকে আমার অজস্র ধন্যবাদ, অভিনন্দন, আমার প্রাণ ভরা ভালোবাসা, শ্রদ্ধা এবং নমস্কার। ধন্যবাদ। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি তথা শিক্ষারত্ন প্রাপক শিক্ষিকা শ্রীমতী দুর্গা রানী দে মহাশয়াকে ওনার এই বক্তব্যের কিছুটা অংশ যদি আমরা ছাত্রছাত্রীরা মনে রাখতে পারি এবং বাস্তব জীবনে প্রয়োগ করতে পারি, তাহলে এই সমাজে নারীদের অগ্রগতি আরো ত্বরান্বিত হবে এই আশা রাখি। প্রধান অতিথি